দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেন টু দ্য পয়েন্টে সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা তন্নি। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে শব্দগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমাদের কাছে সেগুলো হচ্ছে সংস্কার ও নির্বাচন, দুটি পাশাপাশি চলছে। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় আইন সংস্কার ও নির্বাচন। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সম্পাদক বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদ, সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন ব্যারিস্টার এম লিয়াকত আলী, আইন বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। দুজনকেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এবং আলোচনাটি শুরু করব। যেটি বলছিলাম, আইন সংস্কার এবং নির্বাচন। আমাদের ৫ই আগস্টের পরে এই শব্দগুলো কিন্তু খুব পরিচিত হয়ে গেছে আমাদের। সংস্কারের কথা আসলে আইন সংস্কারের একটা কথা সবসময় চলে আসে। নির্বাচন কমিশন তৈরি হয়ে গেছে ইতিমধ্যে এবং পাশাপাশি সংবিধান সংস্কারেরও প্রস্তাবনা আসবে। সব কিছু মিলিয়ে আপনি কি মনে করছেন, নির্বাচন কি অতি দ্রুত হতে পারে? দেখেন, এই সব কিছুই তো নির্বাচনকে ঘিরেই, কারণ নির্বাচন এবং সংস্কার এটা কোনোটা থেকে বিচ্ছিন্ন না, এটি একে অপরের পরিপূরক এবং কোনোটা ছাড়াই কোনোটাকে আমরা ভাবতে পারি না। এই জুলাইয়ে যে গণ অভ্যুত্থানটি হলো, সেই গণ অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল গোটা ব্যবস্থার একটা গণতান্ত্রিক পরিবর্তন, অর্থাৎ যে অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে বাংলার মানুষ ছিল এবং সেই অগণতান্ত্রিক পরিবেশ থেকে একটি সুস্থ গণতান্ত্রিক পরমত সহিষ্ণু একটা সাম্যভিত্তিক অর্থাৎ বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাত্রা করার জন্যই হলো এই সংস্কার। ফলে শুধু সংস্কার যেমন যথেষ্ট নয়, আবার শুধু নির্বাচনই যথেষ্ট নয়। ফলে একটা আরেকটার পরিপূরক। কিন্তু কথা হলো যে কতক্ষণ পর্যন্ত চলবে সংস্কার আর নির্বাচনের জন্য কতদিন অপেক্ষা করব, বিষয়টা হলো টাইমের। তো আমরা যেটা মনে করি যে নির্বাচন একটি চলমান প্রক্রিয়া, সংস্কারও একটি চলমান প্রক্রিয়া। অর্থাৎ প্রতি মেয়াদ আনতে একটি নির্বাচন হবে, আবার সংস্কারও চলতে থাকবে এবং পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই প্রমাণিত হবে সংস্কারের কোন প্রস্তাবগুলো বাস্তবসম্মত ছিল, কোনটা বাস্তবসম্মত ছিল না। ফলে আমাদের জুডিশিয়ারিতে যে অব্যবস্থা ছিল, আমাদের বিচার বিভাগের স্বাধীনতায় আমরা বলতাম যে বিচারের বাণী নিভৃতে কাদের, কারণ বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের যে কর্তৃত্ব এটা এমন জায়গায় চলে গিয়েছিল, বিচার প্রার্থীরা মনে করত যে সরকারি দলের লোক না হলে বোধহয় বিচার পাওয়া যাবে না। এবং আমরা কোর্টেও দেখেছি যে আইনজীবীদের কাছে এসে ক্লায়েন্টরা খোঁজে সরকারি দলের উকিল কে আছে, তার কাছে গেলে হয়তো জজ সাহেব ফেভার করবে। এই যে সাইকোলজি, এই সাইকোলজি থেকে বেরিয়ে এসে মেরিট বেস অর্থাৎ একটা ডিউ প্রসেস মেনটেইন করে যে এই ধরনের জুডিশিয়ারিটা হওয়া দরকার ছিল, সেটার লক্ষ্যেই তো সংস্কার এবং সেটাই ছিল তরুণদের আন্দোলনের চাওয়া পাওয়ার জায়গা। সুতরাং আমরা মনে করি যে নির্বাচন অতি দ্রুত হতে হবে, তার একটি সুনির্দিষ্ট তারিখও যেমন থাকতে হবে, একই সঙ্গে যেটুকু সংস্কার না করলেই নয় সেটা করে নির্বাচনের দিকে এগোতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ এখন নির্বাচনের দিকে হাঁটছে। গোটা দেশকে আসলেই নির্বাচনের দিকে হাঁটছে, এই নিয়ে কিন্তু অনেক ধরনের তর্ক বিতর্ক আছে। আমি ফিরবো আপনার কাছে। ব্যারিস্টার এম লিয়াকত আলী, আপনার কাছে জানতে চাই, বিএনপি তো নির্বাচনের জন্য প্রথম থেকেই চাপ দিচ্ছে বা এক ধরনের রোডম্যাপের কথাও তারা সবসময় বলছে। আপনারা তো সেই রোডম্যাপটি পাননি, কিন্তু নির্বাচন কবে হবে তার একটি নির্দেশনা পাওয়া গিয়েছে, প্রধান উপদেষ্টা দিয়েছেন। সবকিছু মিলিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। সংস্কারের প্রসঙ্গ যেটা বললেন, প্রথম দিকে আমরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছি, কথাটা ঠিক না। আমরা প্রথম থেকেই বলে আসছি, এখন যে গভর্নমেন্ট আসছে এটা ডকট্রিন অফ নেসেসিটির উপরে আসছে। বাংলাদেশের 18 কোটি মানুষের ম্যান্ডেট আছে, ওদের, আমাদেরও ম্যান্ডেট আছে। আমরা সবসময় সংস্কারের পক্ষে। উদাহরণস্বরূপ বলতে পারি, আজকে থেকে ঠিক 1.5 বছর আগে আমার নেতা, বাংলাদেশের অভিসংবিধিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা সংস্কারের যে ঘোষণাটা দিয়েছেন, এটা আজকে দেন নাই, আজকে থেকে 1.5 বছর আগে দিয়েছেন। এই 31 দফায় যতগুলি সংস্কার দরকার আমি মনে করি সবগুলো এখানে লেখা আছে। আমি যদি আজকের একটা প্রসঙ্গ বলি, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক তিনি বলেছেন আপনারা সংস্কার করবেন কেন, নির্বাচন দিন। এমন কথা যারা বলছে তারা আসলে ক্ষমতায় যে সংস্কার করবে কিনা সে বিষয়ে তাদের সন্দেহ রয়েছে এবং জনমনেও মনে হয় এক ধরনের সন্দেহ থাকে রাজনৈতিক দলগুলোর প্রতি বিগত আমলগুলোতে যা হয়েছে। রাইট, একজন দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলা আমি মনে করি এটা সঠিক না। আমাদের মধ্যে একটা ঐক্যমত্য আছে। এই পতিত স্বৈরাচারকে যারা
এই 17 বছর আন্দোলনের মাধ্যমে বিদায় দেওয়ার জন্য যারা আমরা কাজ যে দলগুলি মাঠে ছিল, বিএনপি বলেন, জামাত বলেন, নূর ভাইয়ের যে পার্টি বলেন বা এবি পার্টি বলেন, বা এই যে ছাত্ররা, জনতা সবাই মাঠে ছিল। এই জুলাই আগস্টে 15,000 শহীদের রক্তের বিনিময়ে আমরা এই ইয়েটা পেয়েছি। উনি যে কথাটা বললেন, আপনি যে প্রসঙ্গটা নিয়ে আসলেন, 15,000 না বোধ হয় 1500 ওনাদের সাথে আমাদের একটা ঐক্যমত্য কিন্তু পোষণ করেছি আমরা সব দল মিলে। একটা প্রসঙ্গে আমরা একমত যে সংস্কার হবে, কিন্তু সংস্কারটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলি ওইগুলি আশু করতে হবে। এর কারণটা কি? প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন যে 2025-এর ডিসেম্বরে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, অথবা ফেব্রুয়ারি পর্যন্ত উনি টাইম নিয়েছেন, হুইচ ইজ ফাইন। তারপরে সেনাবাহিনী প্রধান বলেছেন 18 মাসের মধ্যেই আমরা নির্বাচনটা করতে পারি। সেই লক্ষ্যেই কিন্তু ওনারা কাজ করছে, এবং সংস্কার যে কমিটি হয়েছে 15টা কমিটি কাজ করতেছে, এবং এদের রিপোর্ট কিন্তু আসা ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। এবং আরেকটা জিনিস বলি আপনাকে, বাংলাদেশ সংবিধানের 123(3) খ 123-এর 3-এর খতে ক্লিয়ার লেখা আছে, কোনো অনির্বাচিত গভর্নমেন্ট 90 দিনের বেশি থাকতে পারবে না। যদি এটা উপনির্বাচন হয় তাহলে কিন্তু 6 মাস। কোনো বিশেষ কোনো যদি অবস্থা দেশে থাকে, যেমন 2008-9-এ যে সিচুয়েশনটা ছিল, সেই ক্ষেত্রে সেটা এক্সটেন্ড করা যায়। এই যে সংস্কারগুলি হবে 31 দফায় কিন্তু অনেকগুলি সংস্কারের কথা লেখা আছে। এই সব সংস্কারগুলি আইনি রূপ দিতে গেলে আপনাকে নির্বাচন করতে হবে। নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে প্রথম সংসদের প্রথম অধিবেশনে এই সব কার্যক্রমের বৈধতা দিতে হবে। তার মানে আমরা সংবিধান ফলো করতে হবে আমাদেরকে। এবং আমরা কিন্তু ছোটোখাটো সব দল আমরা একসাথে বসেও তারা সবাই ঐক্যমত পোষণ করেছে যে সংস্কারটা দরকার। কিন্তু সংস্কার একটা কন্টিনিউয়েশন প্রসেস। সংস্কারটা একদিনে শেষ হয় না, 6 মাসে শেষ হয় না, 1 বছরে শেষ হয় না। এবং 31 দফাতে আমি বলি যে বিশেষ বিশেষ যে জিনিসগুলো দরকার প্রতিটা জিনিস এখানে লেখা আছে। আমি শুধু 2-3টা উল্লেখ করব। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, আমার নেতা বলেছেন আমরা যদি ক্ষমতায় আবার আসতে পারি তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা আবার নিয়ে আসব। আমার নেতা বলেছেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ড, নিম্নকক্ষ উচ্চকক্ষ, যেটা ইউকেতে আছে, অনেক দেশেই সেটা আছে। কারণ হাউস অফ কমন্সে কতজন মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়ে আসেন আপনি জানেন? 300, সাথে মহিলা আরও 30 জন, 330 আমি যদি ভুল না করি, তাই না? এই হাউস অফ কমন্সে যে আইনগুলি পাশ হয়, মেম্বার অফ পার্লামেন্ট মানে কি? এটা হচ্ছে আইন প্রণেতা, যেখানে বসে আইন পাশ করা হবে, তাই না? এমন আইন প্রণেতারা আছেন এইখানে 100 পৃষ্ঠা যদি একটা বিল আসে এরা পড়েও দেখে না ভিতরে কি আছে। হাজ যুক্ত হয়েছে, হাজ যুক্ত হচ্ছে, হাজ যুক্ত হয়েছে বলে একটা আইন আপনি পাশ করে দিলেন 18 কোটি মানুষের, এটা আপনি পড়েও দেখলেন না যে এটা ঠিক আছে কিনা। এই জন্য হাউস অফ কমন্সের আরেকটা হাউস অফ লর্ড দরকার, যেখানে এই হাউস অফ কমন্সের এই আইনগুলি হাউস অফ লর্ডে যাবে, ওইখানে কি এটা স্ক্রুটিনাইজড হবে। এই সংস্কারগুলোর কথা যে বলছেন, এই সংস্কারগুলো কি অন্তর্বর্তীকালীন সরকার করবে না বিএনপি যদি ক্ষমতায় আসে? আমরা ধরে নেই বিএনপিও বোধহয় মনে করছে, তারা সেভাবেই কথা বলে। তো মানে আপনারা কি মনে করছেন যে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তারা এসে করবে? এখন যে 15টা কমিটি হয়েছে সংস্কার করার জন্য, ওরা তো রিপোর্ট আসবে, অনেকের রিপোর্ট অলরেডি আসা শুরু হয়ে গেছে। 3 মাস সময় দেওয়া হয়েছিল, এই 3 তারিখে 3 মাস শেষ হবে, আরও কিন্তু এক্সটেন্ড করা হয়েছে 2 সপ্তাহ, সমস্যা নাই সেটা। এই যে রিপোর্টটা আসবে, এই রিপোর্ট আমি মনে করি বিএনপি সহ আমরা সমমনা যতগুলো দল আছে সবাই আমরা একমত, আমরা এই রিপোর্টটা আমরা নিব। যে ক্ষমতায় আসবে, বিএনপি আসবে এরকম তো কথা নাই। আমার নেতা বলেছেন আমি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য আমি আন্দোলন করছি, ভোট আমাদেরকে দিতে হবে এরকম কথা নাই। না, কিন্তু আপনারা তো বলছেন যে নির্বাচন দেন, আমরা এসে 31 দফা আমরা এসে, আমার নেতা কখনো বলে নাই, যদি জনগণ আমাদেরকে ভোট দেয় এবং আল্লাহ যদি আমাদেরকে অ্যাকসেপ্ট করেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা আসতে পারি, আমরা 31 দফা দিয়েছি জাতির সামনে যে আমরা এগুলো করবো। এখন সংস্কার কমিটি যেগুলি আসবে আমরা এখানে অনার করব, এদেরকে আমরা সম্মান করব, এবং এই সংস্কারগুলি ওনারা যতটুকু করে যেতে পারবে বাকিটা আমরা কন্টিনিউশন করবো, এটা আমরা বলতেছি। এবং আমাদের আসলে এই যে গত 16-17 বছরে যারা আন্দোলন করেছে, আমাদের মধ্যে একটা ঐক্যমত দরকার। এই যে ভাই যেটা বললেন, যে ভাই আপনি যে উদ্ধৃতিটা দিলেন, আমি ভাইকে বলি যতগুলো দল আমরা সমমনা দল আছি, এই যে গত 15, 16, 17 বছরে 700 লোক গুম হয়েছে, 2000 লোক বিনা বিচারে হত্যা হয়েছে। জি, এই বিষয়গুলো নিয়ে আমি ফিরবো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। জনাব তারিক চৌধুরী, আপনার কাছে জানতে চাই, এই যে বিএনপি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, মানে তাদের এত সংস্কারের আগেই কেন, বা যে সময়টা অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে
সেই সময়ের আগেই তারা এক ধরনের নির্বাচন চাচ্ছে, নির্বাচনের রোডম্যাপ তারা চাইতে পারে, সেটি নিশ্চয়ই যৌক্তিক। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন যখন গঠন হয়েছে তখন কিন্তু তারা বলেছে যে বিএনপির চাপে তারা নির্বাচন কমিশন গঠন করেছে। এই চাপটিকে কি আপনি যৌক্তিক মনে করেন? দেখেন, এখানে আমার কাছে মনে হয় যে একটু তথ্যগত গ্যাপ আছে। সেটা হলো এই, শুধু একা যে বিএনপি নির্বাচনের কথা বলছে তা কিন্তু না। নির্বাচন বাংলাদেশের জনগণই চাইছে। বিএনপি যেহেতু জনগণের প্রতিনিধিত্বকারী একটি বৃহৎ দল এবং বিগত গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের একজন, ফলে তারা একটা লেজিটিমেট জায়গা থেকে ইলেকশনের কথা বলছে। এবং একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি দেখবেন যে ওনার কথাবার্তাও কিন্তু আগের চেয়ে অনেক মডিফাইড। হি চেঞ্জ হিমসেলফ। উনি ওনার নিজেকেও আমার মনে হয়েছে যে অনেকটা সংস্কার করেছেন। ফলে 10 বছর আগের তারেক রহমান আর আজকের তারেক রহমান কিন্তু এক জায়গায় নাই। আমরা তার মধ্যেও অনেক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছি। এবং বিএনপি ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা অন্যান্য বাম দল, তারাও কিন্তু সুস্পষ্টভাবে নির্বাচনের ডেট জানতে চেয়েছে। যে আপনি নির্বাচন করেন, আপনি সংস্কার করেন, আপনি টাইম নেন, নো প্রবলেম, বাট আপনার তো একটা স্পেসিফিক করতে হবে। আপনি তো একটা ধোঁয়াশার মধ্যে দেশ জাতিকে রাখতে পারেন না। আর সংস্কার, আমি আগেই বলেছি, সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। অর্থাৎ 6 মাসে, 1 বছরে বা 1.5 বছরে সংস্কার শেষ হয়ে যাবে না। কারণ সংস্কার চলতেই থাকবে। কারণ সংস্কার এমন একটা পরীক্ষা নিরীক্ষা যেটা অ্যাপ্লাই না করা পর্যন্ত বোঝা যায় না যে এটা ওয়ার্ক করবে কিনা। এখানে একটা কথা আসে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে তো আমরা তারা রাজনৈতিক দল না হলেও একটা রাজনৈতিক শক্তির মতো বর্তমানে পরিণত হয়েছে, সরকারের সঙ্গে জোট করে তারা কাজ করছে। তারা কিন্তু প্রোক্লেমেশন ফর জুলাই রেভলিউশন দিতে চেয়েছিল 31 ডিসেম্বর, যেটি তারা দিতে পারেনি। পরবর্তীতে সরকার বলেছে 15 জানুয়ারির মধ্যে একটি প্রোক্লেমেশন দিবে। আপনি কি মনে করেন যে এই প্রোক্লেমেশনের কারণে বাংলাদেশের নির্বাচন বা সংস্কার এগুলোর উপর কিরকম প্রভাব পড়তে পারে? দেখেন, এই প্রোক্লেমেশনের কথা বললে আমাকে একটু অন্য জায়গা থেকে কথা বলতে হয়। সেটা হলো এই যে আসলে প্রোক্লেমেশন মানেটা কি? প্রোক্লেমেশন মানে হয়েছে ঘোষণা, ডিক্লারেশন, হোয়াট আই এম গোয়িং টু ডু। তো এখন আমরা আন্দোলন করব, এটা তো ঘোষণা দেওয়ার হয়ে যায় বাই ডিফল্ট। আমরা বিগত দুঃশাসনের পতন চাই বা চেয়েছি, তার জন্য রাস্তায় নামবো, ইট ইটসেলফ এ ডিক্লারেশন। এখন আপনি বলতে পারেন যে যে কোনো মুভমেন্টের পরে তার একটা কমিউনিকে থাকে যে আমি এই মুভমেন্টের মধ্য দিয়ে আসলে কি চাই, কোথায় যেতে চাই, চূড়ান্ত বিশ্লেষণের জায়গাটা কি। অর্থাৎ পলিটিক্যাল অ্যাচিভমেন্টের যে ডিটেইলটা হলো যেটা তারা বলতে চাচ্ছে। কিন্তু বিষয়টা এমন, তারা যেভাবে বলেছে যে আমরা তখন দিতে পারিনি, এখন দেব, মানে আপনি কি আজানের আগেই নামাজ পড়ে ফেলবেন, নামাজের পরে আজান দেবেন না নামাজের আগে আজান দেবেন? সুতরাং এইরকম একটা ধোঁয়াশা কিন্তু এখানে আছে। প্রোক্লেমেশনটা যেটা বলা হচ্ছে যে এই মুভমেন্টের অ্যাসপিরেশনের জায়গাটা কি ছিল, সেটা ছিল ডেমোক্রেসি। বাংলাদেশের ডেমোক্রেসি নির্বাসনে চলে গিয়েছিল। রাতের বেলায় ভোট হতো, ভুতুরে ভোট হতো, প্রহসনে নির্বাচন হতো। সেইখান থেকে একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জায়গায় দেশকে ফিরিয়ে আনার জন্য সংস্কার, এবং শুধুমাত্র বিচার বিভাগের সংস্কারই না। আপনি জানেন যে মোট 6টি কমিশন গঠিত হয়েছে, 12টি কমিশন হয়েছে, 6টি কমিশন রিপোর্ট দিবে, 6টি কমিশন রিপোর্ট দিবে এর মধ্যে 15 জানুয়ারি। আর বিচার বিভাগেরটা সম্ভবত এটা আরো 15 দিন বাড়ি 31 জানুয়ারি পর্যন্ত টাইম নেওয়া হয়েছে। ফলে এই যে সংস্কারের যে ডিমান্ডটা, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি দেখেন আমাদের সুপ্রিম কোর্ট বার ভবন, সেটারই তো আগে সংস্কার হওয়া উচিত। যদি আপনি এইভাবে যদি আমি বলি যে ভবনটি জরাজীর্ণ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, সংস্কার তো ওখান থেকেও করতে হবে। আমি তো জীবনের ঝুঁকি নিয়ে সুপ্রিম কোর্ট বার সমিতি ভবনে ঢুকি। তো এখন আমাদের দেশের বিচার ব্যবস্থার অবস্থা হয়েছে এরকম, 43 লক্ষ মামলা আটকে আছে, কোনো ডিসপোজাল হচ্ছে না। বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপনি পর্যাপ্ত মোশন বেঞ্চ নাই, মামলায় আপনার তালিকায় থাকে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার পর্যন্ত রিচ করে না। এই টোটাল বিষয়ে কি একদিনে সমাধান হয়ে যাবে? হবে না। তার জন্য আমরা মনে করি যে একটা টাইম দরকার, রিজনেবল টাইম। আমরা আইনের ভাষায় যেটাকে রিজনেবল টাইম বলা হয়। এখন বাংলার মানুষ মনে করে যে এই রিজনেবল টাইমটা মানুষ শুনতে চায়। অর্থাৎ ইলেকশনের জন্য, সংস্কারের জন্য কতটা রিজনেবল টাইম আপনি দেবেন। এবং রিজনেবল টাইমের ডেফিনেশনটা কিন্তু এক করতে আবার খুবই অ্যাম্বিগুয়াস। কারণ এটা অনেকে বলে এটা একটা ভেগ টার্ম। কারণ আমার কাছে যা রিজনেবল, আপনার কাছে তা রিজনেবল নাও হতে পারে। অর্থাৎ ক্রিয়াশীল রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি বা বিএনপির কাছে ইলেকশনের জন্য যেই টাইমটা রিজনেবল,
প্রধান উপদেষ্টার কাছে সেই টাইমটা রিজনেবল নাও মনে হতে পারে। তো এটা আপনি সমাধান করবেন কিভাবে? কাম টু দ্য টেবল, আপনি বসেন, কথা বলেন। কিন্তু ডেট নিয়ে আমি জানি না পলিটিক্যাল পার্টিগুলোর সাথে প্রধান উপদেষ্টা কথা বলেছেন কিনা, তাদের সাথে অন্তরঙ্গ আলোচনা হয়েছে কিনা। হয় নাই বলেই কিন্তু আজকে এত বিতর্ক। এবং আমি একই সঙ্গে বলবো, এই আন্দোলনের স্টেক হোল্ডার শুধু পলিটিক্যাল পার্টি ছিল না, বিভিন্ন প্রফেশনাল বডিজ ছিল, লয়ারদের অ্যাসোসিয়েশন ছিল, জার্নালিস্টদের অ্যাসোসিয়েশন ছিল, ডাক্তারদের অ্যাসোসিয়েশন ছিল। তাহলে তাদের সাথে কি প্রধান উপদেষ্টা আলাদা করে কথা বলেছেন? বলেননি। আপনি সবাইকে নিয়ে একটা ঐক্যমতের সুতরাং ভিত্তিতে আপনি যখন ন্যাশনাল ইউনিটির কথা বলবেন, ইউ হ্যাভ টু ইনক্লুড অল। মাননীয় প্রধান উপদেষ্টা শুরুতেই বলেছিলেন ইনক্লুসিভনেসের কথা। আমরা তো এখন সেই ইনক্লুসিভনেস দেখি না। ইনক্লুসিভনেস গুটি কয়েক দলের বা ওনার পছন্দের ইনক্লুসিভনেসের জায়গায় চলে যাচ্ছে। আই এম সরি টু সে। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে একটা ক্লিয়ার ভার্সন মানুষ দেখতে চায়। তরুণরা কিন্তু এত প্যাচ ঘোষ বোঝে না, তারা কিন্তু সোজা সাপটা শুনতে চায়। তারা বলেছে আমরা নতজানু পররাষ্ট্রনীতি চাই না, তারা বলেছে আমরা পিওর ডেমোক্রেসি চাই, তারা বলেছে আমরা বৈষম্যহীন চাই। তো বৈষম্যটা কোথায়? নিত্যপণ্যের বাজারে। বাজারে যাবেন, ডিমের দাম আমরা দেখলাম আকাশে উঠে গেল, সয়াবিন তেলের দাম লাভ দিয়ে উঠলো, লাভ দিয়ে এই মুহূর্তে চালের দাম আকাশে উঠে গেছে। আমি এখন চালের দাম আকাশে ফিরবো উঠে আপনার গিয়েছে। কাছে। প্রক্লেমেশন নিয়ে আমার জি একটা কথা আছে, আমি জি add করতে ব্যারিস্টার চাই। এম লিয়াকত আলী কি বলবেন প্রক্লেমেশন নিয়ে? প্রক্লেমেশন পুরা সেন্টেন্সটা হচ্ছে তারা যেটা এখন চাচ্ছে, প্রক্লেমেশন অফ সেকেন্ডারি রিপাবলিক চাচ্ছে তারা। কয়েকবার তারা এটা বলছে, এই যে তারা সংবিধানও বাতিল করে দিতে চাচ্ছে। আচ্ছা আমি বলি, প্রক্লেমেশন অফ সেকেন্ডারি রিপাবলিক মানে কি? দ্বিতীয় প্রজাতন্ত্রের ঘোষণা চাচ্ছে তারা। এটা একবার দুইবার না, অনেকবার ওনাদের মুখ থেকে এটা বের হয়ে আসছে। জি সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু হয়েছিল, একবার ফ্রান্সে হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছিল, কয়েকটা দেশে হয়েছিল। কিন্তু আমি মনে করি বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় না যে প্রক্লেমেশন অফ সেকেন্ডারি রিপাবলিক হয়ে। দেখেন আপনারা বোধহয় 1952 সালে ডিক্লারেশন চেয়েছেন একটা। না, ওইটা কথা বলতেছে তারা, এটা ঐক্যমত এখন আসে না। 1952 সালে দেখেন আমরা কত বড় ক্রাইসিস আমরা মোকাবেলা করেছি, 1971 সালে কত বড় ক্রাইসিস মোকাবেলা করেছি, 1990 সালে, 52 সালের ক্রাইসিস, 1971 সালের ক্রাইসিস, 90 সালের ক্রাইসিস, জাতিগতভাবে আমরা মোকাবেলা করেছি। সো প্রক্লেমেশন অফ সেকেন্ডারি রিপাবলিকের পজিশন বাংলাদেশের নাই, এটা আসলে দরকার নেই। সো এরপরে আপনার প্রশ্ন কি করতে পারেন? আমি আরো দুইটা জিনিস এটার সাথে অ্যাড করতে চাই। এই proclamation আমার প্রশ্ন হচ্ছে যে জনাব তারিক চৌধুরী তিনি বলছিলেন যে ছাত্ররা খুব সাদাসিধে, তারা খুব সাদাসিধেভাবে ভাবে। তারা কি সাদাসিধেভাবে ভেবেই বলছে যে বিচারের পরে নির্বাচন হবে কিংবা হচ্ছে যে সকল সংস্কারের পরে নির্বাচন হবে? এই কথাগুলো কিন্তু আমরা প্রতিদিন শুনছি তাদের মুখ থেকে। আপনার কি মনে না, হয়? তাদেরকে আমি সাদাসিধে বলবো না, কারণ হচ্ছে বর্তমান যে প্রজন্ম, পৃথিবীটা কিন্তু গোল। আপনি এখনকার যে যুগটা, এই ডিজিটাল যুগে ফেসবুক বলেন, গুগল বলেন, টুইটার বলেন, এদের মাধ্যমে কোথায় পৃথিবীর কোথায় কি ঘটতেছে তারা কিন্তু 1 মিনিটে সব জেনে যাচ্ছে, যেটা আমাদের প্রজন্ম আমরা এটা মিস করছি। এখন আমরা এটা সুবিধাটা পাচ্ছি। এবং জুলাই আগস্টে তারা যে আন্দোলনটা করলো, এরা সব কিছু বুঝে শুনেই মাঠে এসেছে তাদের অধিকার আদায়ের জন্য। তারা মনে করেছে এটা বিএনপির আন্দোলন না, এটা জামাতের আন্দোলন না, এটা আমার নিজের অধিকার আদায়ের জন্য আসছে। এই জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে। দেখেন এই যে 15-16 বছরে বাংলাদেশে যে দেখেন, এখানে কোনো ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আইনের শাসন ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, কিছুই ছিল না। কারণ কি, এই যে গণতন্ত্রের জন্য ভাই যেটা বললেন 1971 সালে যে আমরা যুদ্ধ করলাম, এই গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন ডেমোক্রেসি হচ্ছে অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। গত 16-17 বছর আমরা এই সংজ্ঞাটা কিন্তু ভুলে গিয়েছিল এই গভর্নমেন্ট। দেখেন এই আইনের শাসন, এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে 1215 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে একটা চুক্তি হয়েছিল, যেটার নাম ছিল ম্যাগনা কার্টা চুক্তি। ওইখানে বলা হয়েছিল দ্য কিং অ্যান্ড হিজ গভর্নমেন্ট নো ওয়ান অ্যাবাভ দ্য ল, কেউ আইনের ঊর্ধ্বে না। কিন্তু আমরা এই কত বছরে কি দেখলাম, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সবাই তারা আইনের ঊর্ধ্বে। বর্তমান সময়ে এসে কি হচ্ছে? বর্তমান সময়ে এসে কি হচ্ছে, আপনি আইনের শাসনের কথা বলতেছেন। জি বর্তমান সময়ে এসে আপনি দেখেন এই যে 1500 লোক যারা মারা গেল, প্রথমেই আমাদের এই অনুষ্ঠান শুরু করার আগে আসলে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা প্রদান করা উচিত ছিল। আমি এখন তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদান করছি, তাদের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত আছে তাদের সুস্থতা কামনা করছি। এখন এই প্রজন্মের যারা আহত, যারা নিহত, যারা আন্দোলন করলো, লাখ লাখ মানুষ রাস্তা, তাদের দাবি কি? তারা তো রাজনীতি করে না, তারা রাজনীতির মাঠ থেকে কোনো ফায়দা নিতে চায় না। তাদের দাবিটা হচ্ছে বৈষম্য যাতে দূর হয়। তারা নামই দিয়েছিল এটা বৈষম্য বাংলাদেশ থেকে দূর হবে। কোন কোন জায়গায় বৈষম্য ছিল? তারা কিন্তু কোটা আন্দোলন নিয়ে মাঠে এসেছিল যে আমি
আমার লেখাপড়া করার পরে যদি আমি আমার চাকরিটা না পাই আমার যোগ্যতা অনুযায়ী, তাহলে আমি লেখাপড়া করে কি করব? পৃথিবীর কোথাও এরকম নাই। হ্যাঁ, 71 না, সালে আপনি যুদ্ধ কি হওয়ার মনে পর করেন যে তারা নির্বাচনের জন্য যে কথাগুলো বলছে বর্তমান সময়ে সেগুলো কি যৌক্তিক? তারা কি নির্বাচনের পক্ষে না? অবশ্যই তারা নির্বাচনের পক্ষে। তারা কিন্তু বলছে সকল সংস্কার শেষ হবে, সকল বিচার শেষ হবে, তারপরে হ্যাঁ, নির্বাচন। তারা সেটা বলছে যে সংস্কার হবে, বিচার হবে। কখনোই তারা বলে না যে আমরা গণতন্ত্রের বিপক্ষে, কখনোই বলে না যে আমরা নির্বাচনের বিপক্ষে, কখনোই তারা বলে না আমরা বাক স্বাধীনতার বিপক্ষে। তারাও পক্ষে, কিন্তু তাদের কথা হচ্ছে আমরা যতটুকু সম্ভব আমরা ওনাদেরকে সময় দিতে চাই যাতে সংস্কারটা হয়, যাতে এই ফেসিস্ট গভর্নমেন্ট যেটা ছিল তাদের বিচারের আওতায় যাতে আমরা আনতে পারি। আমরাও তাদের পক্ষে। আদারওয়াইজ যতগুলো রাজনৈতিক দল আছে কেউ কি বলেছে যে 90 দিনের মধ্যে, সংবিধান কিন্তু তাই বলে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, কখনো কোন রাজনৈতিক দল বলেছে? তো তাদের সাথে আমাদেরকে কেন কনফ্লিক্টে আনা হচ্ছে? মানে এইটা আমি মনে করি না, তাদের সাথে আপনাদেরকে কনফ্লিক্টে আনা হচ্ছে না, দুই দলের কথা একটু ভিন্নতা রয়েছে। সেটা হইতেই পারে। শুনেন, বাংলাদেশে বাক স্বাধীনতা ছিল না। গত 17 বছর আপনি এরকম কোনো অনুষ্ঠান করলে আপনি বিএনপির লোক, জামাতের লোক এসে কথা বলতে পারেন না। আমি ইউকেতে আমি 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 ওইখানে আমি ল সেক্রেটারি, ওইখানে আমি প্র্যাকটিস করি। আমি 11 বছর দেশে আসতে পারি নাই। এইরকম টক শুতে আমি রেগুলার যাই। যখন টক শো থেকে বের হই, ফেসবুকে বিভিন্ন টুইটারে বিভিন্নভাবে দিয়ে, ফোন দিয়ে, থ্রেড দিয়ে বলে সাহস থাকলে দেশে আয়। দেখেন কোরআন শরীফে কথা আছে, আমার জমিনে দম্ভ করে হেঁটো না। আল্লাহ তাআলা বলেছেন দাম্ভিকদের আমি পছন্দ করি না। কোরআন শরীফে আরেকটা কথা আছে, আলম তারা কাইফা ওয়া রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি জানেন আল্লাহ তাআলা আসমান থেকে কিছু ছোট ছোট পাথরের মাধ্যমে একটা বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। জি, আরেকটি ভিন্ন প্রসঙ্গে জানতে চাই, আপনি যেহেতু যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিন্তু সকলের আগ্রহ রয়েছে। তার দেশে ফেরার অগ্রগতি কি? আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে পাথুরিয়া, বাংলাদেশের 18 কোটি মানুষ যার অপেক্ষায়, এবং আমি ওনাকে বলি যে গণতন্ত্রের মুক্তির মহানায়ক। আপনি জানেন গত 17 বছর, আমি আপনার আনসারটা আমি আমার সেন্টেন্সের শেষ দিকে দিব, সুসংবাদটা দিব আপনাদেরকে। আমি বলি ওনাকে গণতন্ত্রের মুক্তির মহানায়ক, এবং আমি ওনাকে সংজ্ঞা দিই সবসময় যে উনি এক্সট্রা অর্ডিনারি লিডার। আপনারা বলেন, এখানে মিডিয়ার যারা আছেন, গত 17 বছরে এত নির্যাতনের পর, এত গুম হত্যার পর বিএনপি আগের চেয়ে অনেক বেশি ইউনাইটেড। শুনেন, এটা কার কারণে, কার নেতৃত্বে? এবং অতি শীঘ্র ইনশাল্লাহ, আমি ডেট স্পেসিফিক আমরা বলতে পারবো না, অতি শীঘ্র ইনশাল্লাহ আমি আমার নেতাকে নিয়ে দেশে ফিরবো। এটা খুব বেশি দীর্ঘ হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব তারিক চৌধুরী, আপনার কাছে জানতে চাই, এই যে সংস্কারগুলো হচ্ছে, আইন সংস্কার হচ্ছে এবং সংবিধান সংস্কার কমিশনও 15 তারিখের মধ্যে বোধহয় তাদের রিপোর্টটি দিবেন, সবকিছু মিলিয়ে আইন সংস্কারের অগ্রগতি কেমন দেখছেন? দেখেন, অগ্রগতি যদি হতো তাহলে তার সময় বাড়াতে হতো না। অগ্রগতি হয়নি বলেই অন্য সব সংস্কার কমিশনের চেয়ে 15 দিন বেশি সময় ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। তবে আমি এটা স্বীকার করি যে অন্যান্য কমিশনের চেয়ে কাজের পরিধি, কাজের যে জটিলতার জায়গাটা আইন কমিশনে একটু বেশি, আইন সংস্কার কমিশনে একটু বেশিই হবে। কারণ লিগ্যাল ম্যাটার্স, এখানে আমার লার্নেড ফ্রেন্ড আছে, উনিও এটা বুঝবেন, আপনিও বুঝবেন যে এই লিগ্যাল ম্যাটার্সগুলো অনেক 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 ভেরিয়েন্ট আছে, এর কোনো অনেক ভেরিয়েবল সাইড আছে, এবং এইটার অনেক উইন্ডোজ আছে, অনেক শাখা প্রশাখা আছে। ফলে আইনের এত শাখা প্রশাখা ধরে যদি ওনাদের কাজ করতে হয়, আমার ধারণা আগামী 6 বছরেও এই বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজ শেষ হবে না। তবে তারা যেটি করতে পারতেন, তারা মৌলিক কিছু জায়গায়, আমি 1, 2, 3 করে বলতে পারি, মৌলিক জায়গার প্রথম জায়গাটা হলো সেপারেশন অফ পাওয়ারের জায়গাটা, যেটা এই কমিশনেরই মেম্বার মাজদার হোসেন সাহেব, যিনি এই কমিশনেরই মেম্বার, উনি যে মামলাটি করেছিলেন তার আলোকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে নির্দেশনা দিয়েছিল, ওই জায়গাটা ধরে যদি সেপারেশন অফ জুডিশিয়ারির জায়গাটা করতে পারতেন মিনিমাম, এটা 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের দেশের এই মামলার জট কমানোর জন্য পর্যাপ্ত সংখ্যক মোশন বেঞ্চ এবং আরো আদালতের সংখ্যা বাড়ানো, এবং যেভাবে দলীয় বিবেচনায় আপনার বিচারক নিয়োগ, লোকে তো হাসে আমাদের দেশের বিচারক নিয়োগের গল্প শুনলে, বিদেশে মানুষ হাসাহাসি করে যে আমাদের দেশে যেভাবে বিচারক নিয়োগ হয়, বিচারক নিয়োগ এবং আইন কর্মকর্তা নিয়োগের নীতিমালা ছাড়া, যেটা আমরা দেখেছিলাম যে অভ্যুত্থানের পরে আমাদের পরম শ্রদ্ধেয়, যিনি অত্যন্ত যোগ্যতম একজন বিচারক, মাননীয় প্রধান বিচারপতি বলেছিলেন যে নীতিমালা করে তারপরে নিয়োগ হবে, কিন্তু আমরা দেখলাম তারপরে 31 জন বিচারক নিয়োগ হয়ে গেল, এবং কথা উঠেছে প্রত্যেকেরই
কোনো না কোনোভাবে দলীয় সংশ্লিষ্টতা বা দলীয় আনুগত্যের জায়গা ছিল। নির্দলীয় লোক তো খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশে। সুতরাং এই দলবাজির সংস্কৃতি থেকে যদি বিচার ব্যবস্থাকে উদ্ধার না করা যায়, সংস্কার কমিশন যদি এই কাজটুকু না করতে পারে, তাহলে তো সংস্কার হলো না। এবং একই সঙ্গে আমি বলবো যে আপনি সংস্কারের বিশাল প্যান্ডোরা বক্স আপনি সামনে রেখে দিলেন, কিন্তু বরাদ্দ দিলেন না, পয়সা দিলেন না, তাহলে ডেভেলপমেন্ট হবে কোথায়? বিচার বিভাগের জন্য যে পরিমাণ বরাদ্দ থাকা দরকার, আর্থিক রাষ্ট্রীয় বরাদ্দ, সেটি তো নাই। এবং বাংলাদেশে আইনজীবীরা হলো সবচেয়ে বেশি অবহেলিত, অথচ তাদেরকে ছাড়া সংবিধানের ড্রাফটিংও হয় না, তাদেরকে ছাড়া ইন্ডাস্ট্রিও চলে না, আইনজীবীদের ছাড়া কোনো কিছুই চলে না, ব্যাংকও চলে না। তো পলিসি মেকিংয়ে যাদের লাগে তারাই হলো সবচেয়ে বেশি কোণঠাসা, তারাই সবচেয়ে বেশি মার্জিনালাইজ। সুতরাং আইন এবং বিচার সংস্কার কমিশনের কাজটা হবে শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, আইনজীবীরাও যাতে টিকে থাকতে পারে এই সমাজে, সেই নির্দেশনাও কিন্তু এই কমিশনে থাকতে হবে। ছাত্ররা যেমন কোটার বিরুদ্ধে মেধার জন্য আন্দোলন করেছে, আমি আজকে বলবো যে বিচার সংস্কার কমিশনে আইনজীবী রক্ষার আন্দোলনও কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে যদি সেটি না হয়। সুতরাং সেই জায়গাটা মাথায় রেখে কমিশনকে যদি কিছু মৌলিক কাজ করতে পারে, প্রোটেকশন অফ দ্য জুডিশিয়ারি, প্রোটেকশন অফ দ্য জাজেস অ্যান্ড লয়ার্স, বোথ, দুটাই তাদেরকে করতে হবে। কিন্তু আমরা কি দেখি, আদালতে মব জাস্টিস শুরু হয়ে যায়, বিচার প্রার্থী এসে হামলার শিকার হয়, আমরা সর্বোচ্চ হাইকোর্টে আগাম জামিন এখনো করতে পারি না। তাহলে একটা লোক যদি খুনি হয়, ফ্যাসিস্টের দোষর হয়, তার কি বিচার পাওয়ার রাইটস নাই? আমরা তো ফ্যাসিস্টের দোষরেরও বিচার করতে চাই, ফ্যাসিস্ট ঘাতকদেরও বিচার করতে চাই। আপনি কি বিনা বিচারে আমরা তাকে হত্যা করব? প্রত্যেক মানুষকে বিচারের তার ফলে আমাদের অধিকার রয়েছে। কনস্টিটিউশনে যে আর্টিকেল 27, যেখানে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে, আমাদের আর্টিকেল 31, যেখানে প্রত্যেক মানুষের আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে, সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো সংবিধান থেকে? জি, আপনি একেবারে বলছেন যে মাঠ পর্যায় থেকে একেবারে বিচারালয় থেকে বিচার ব্যবস্থা সংশোধন করা উচিত। আপনি যারা নীতির কথা বলবে তাদের নিজের ঘর থেকেই নীতির কাজটা শুরু হতে হবে আগে। জি, দ্যাট ইজ মাই সাবমিশন। জি, অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে এম লিয়াকত আলী, ছোট করে জানতে চাই, আমরা নির্বাচনের কথা বলছিলাম, জনাব তারিক চৌধুরী তিনি প্রথমেই বলছিলেন যে নির্বাচনের জন্য একটি তারিখ দেওয়া অত্যন্ত জরুরি। সবকিছু মিলিয়ে আপনি কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে পথে আগাচ্ছে তাতে তারা খুব দ্রুতই আমরা একটি নির্বাচনের তারিখ পেয়ে যাব? জি, আমি আশাবাদী। কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব, এবং তারা মাত্র 2 সপ্তাহ টাইম দিয়েছেন, কমিশনের রিপোর্টটা চলে আসবে। এবং প্রধান নির্বাচন কমিশনার গতকালকে খুব সুন্দর করে বলেছেন যে মানুষের প্রত্যাশা আমরা পূরণ করতে চাই। এবং ওনারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, ট্রেনিং চলতেছে ভোটার লিস্ট আপডেট করার জন্য। 20 তারিখ থেকে এরা মাঠে মাঠে যাবে, বাসায় বাসায় যাবে, ঘরে ঘরে যাবে, গিয়ে ভোটার লিস্টটা তারা কিন্তু আপডেট করবে। সো তারা মাঠে নেমে গেছে এবং 2 মাসের মধ্যে তারা বলছে ভোটার লিস্ট আমরা ইনশাল্লাহ একটা ভোটার লিস্ট আমরা সংশোধিত একটা ভোটার লিস্ট আমরা জাতির সামনে দিতে পারবো। সো এটা আসলে সম্ভব, কাজ অলরেডি চলতেছে। সো আমরা আশা রাখতে চাই, আশাবাদী হইতে চাই, আমরা কোনো কনফ্লিক্টে আমরা যাব না ইনশাল্লাহ। কারণ এই গভর্নমেন্টটা, আমি আগেও বলেছি যে 18 কোটি মানুষের ম্যান্ডেট আছে এখানে, যেখানে 18 কোটি মানুষের ম্যান্ডেট আছে, এদেরকে আমরা কোনোভাবেই ব্যর্থ হইতে দিব না। যেহেতু আপনি বললেন সময় শেষ, আমাকে 10 সেকেন্ড দিলে আমি একটা কবিতার একটা লাইন দিয়ে শেষ করতে চাই। সেটা হচ্ছে, আমি খুব পছন্দ করি এই লাইনটা, এই দেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই দেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে গ্রীষ্মকালও আসে। এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এই দেশে রক্ত গোলাপ রক্ত জবা ফুটে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসিম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, নির্বাচন এবং আইন সংস্কার নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশের সবাই এখন নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে, নির্বাচনের রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো, জনগণও জানতে চায় কবে তারা ভোট দিতে পারবে, কবে তারা তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারবে। সব কিছু মিলিয়ে আমরা সামনে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় রয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।